ঈশানজিকে মারলো কে? তৃণমূলের লোকেরা ছাড়া তো আর কেউ মারতে পারে না। ঈশানজিকে মমতা বন্দ্যোপাধ্যায় মারিয়েছিলেন। দিদি তখন বাথরুমে চলে যেতেন, সেই বাথরুমে গিয়ে উনি খেতেন কি খেতেন না সেটা দীপক বাবুরা বলতে পারেন। 26 দিন অনশন করতে কেউ পারে না। আমি 4 দিনের মাথায় অসুস্থ হয়ে তিনি 26 দিন অনশন করেছেন, সেটা দেখুন অ্যাবসার্ড ব্যাপার। সংসারী মানুষ, আর এখন সেই পুলিশের লাঠি খেতে পারবো না পিঠপিঠে। তৃণমূল কংগ্রেসের আইডিয়াটা এটা ছিল মমতাদির একটা ব্রেন চাইল্ড। দেখুন তৃণমূল আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু বিজেপি আমাকে মেন যে দরকার ছিল, মেন সময় বিজেপি আমাকে সম্মানটুকু দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায় চৌধুরী। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি সোনালী গুহ, এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা একসময় কি ছিল তা আপনারা যারা রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল প্রত্যেকেই জানেন। দিদি নমস্কার, বেঙ্গল লিবার্টিতে স্বাগত আপনাকে। নমস্কার। প্রথমেই যে বিষয়টা নমস্কার। একটু জিজ্ঞেস করবো যে আজকে রাজনীতি অন্তত মানে রাজ্যের প্রেক্ষাপটে যা হচ্ছে তাতে করে কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি সিংহাসন টিকিয়ে রাখতে পারবেন কি পারবেন না? দেখুন, এসআইআর হলে 1 কোটি মানে বাংলাদেশি মানুষের নাম বাদ যাবে। এটা তো একটা প্রসেস। এটা মমতাদি বলেছিলেন আমি এসআইআর হতে দেব না, কিন্তু এসআইআর তো হয়ে গেছে। কয়েকজন বিএলও বোধহয় মারাও গেছেন বা তারা আত্মহত্যা করেছেন বা এরকম কিছু, সেটা দুঃখজনক ব্যাপার। প্রথমেই আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সারদা মায়ের আজকে জন্মতিথি, সেই জন্মতিথির পূর্ণ লগ্নে মাকে স্মরণ করে সমস্ত দর্শক এবং আপনাদের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আমি সারদা মায়ের তরফ থেকে সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে আমি শুভ কামনা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার। একটা ধন্যবাদ। জায়গায় যেটা বারবার একটা প্রশ্ন উঠে আসছে যে এই হুমায়ুন কবিরের যে নতুন দল তৈরি করবেন তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে অর্থাৎ মুসলমান ভোট ব্যাংকে বিরাট প্রভাব পড়বে। আপনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ ছিলেন, কাজে আপনি কি বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোনো সমস্যা তৈরি করবেন কি করবেন না? দেখুন, দল তৈরি তো অনেকেই করেছেন। প্রিয়রঞ্জন দাশমুন্সী থেকে শুরু করে প্রণব মুখার্জি, যিনি একদা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, একদম ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন। অনেকেই দল তৈরি করেছেন। তারপরে অজিত পাজাও করেছেন। কিন্তু কেউই সেভাবে সাকসেসফুল হতে পারেনি। মমতাদি সামহাউ সাকসেসফুল কিন্তু হয়েছেন। এই তৃণমূল কংগ্রেসের যে আ মানে আইডিয়াটা, এটা ছিল মমতাদির একটা ব্রেইন চাইল্ড। তখন কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে একটা গট-আপ চলতো। একজন আরেকজনকে খুব মারতো, তার লাগতো না। আর কংগ্রেস ও সিপিএম কে খুব মারতো, তার লাগতো না। মমতাদি ভাবলেন এই গট-আপ খেলাটা বন্ধ করতে হবে। তখনই তো তিনি তৃণমূল কংগ্রেস গঠন করলেন। মমতাদির ব্রেইন চাইল্ড মানে মমতাদি ছিলেন দেবকী। আর আমরা হাজার যশোদা। এখনো মানে হাজারের মধ্যে হয়তো ১-২ জন মারা গেছেন। কেউ বেঁচে তো আছেন। এই তৃণমূল কংগ্রেস দলটাকে প্রতিপালন করেছি। তবেই তো সরকার এসছে। দেখুন হুমায়ুন কবির আমার সঙ্গে, আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম হুমায়ুন দা তখন এমএলএ ছিলেন, ভরতপুরেরই এমএলএ ছিলেন। হুমায়ুন কবির লোকটার প্রতি আমার সহানুভূতি আছে। কিন্তু আবার মমতাদির পরে নতুন করে কেউ দল তৈরি করতে গেলে, দেখুন মমতাদির একটা পরিকাঠামো ছিল। যেমন আমরা একটা নতুন প্রজন্ম মমতাদির হাত ধরে উঠেছি, মমতাদির হাত ধরেই ছিলাম। মমতাদিকে দেখুন, আমি এখন বিজেপি করি। এখন বেশি আমার মুখে মমতাদির স্তুতি শুনলে বিজেপির লোকেরা অসন্তুষ্ট হবে। মমতাদির স্তুতি করছি না, কিন্তু হুমায়ুন কবিরের এমন কি প্রয়োজন পড়লো যে হুমায়ুন কবির নতুন দল তৈরি করবেন? নিশ্চয়ই কিছু প্রয়োজন পড়েছে। কি প্রয়োজন আমি হতে দেখুন পারে? দেখুন যাই আমি সাধারণ সবে দুপুরের খাবার সেরে আপনার এই ভাই এসছেন, ছোট ভাই আমার, তাকে সাক্ষাৎকার দিচ্ছি। আমি তো ভাত ডালে আমার হয়ে যায় দিন। ওদের হয়তো আরো কিছু দরকার। কি দরকার আমি সেটা বলতে পারবো না। আমি তো এখন বলতে গেলে আউট অফ দ্য ট্র্যাক অফ পলিটিক্স। আমি তো একদম পলিটিক্স এর বাইরে চলে এসেছি। তাই হুমায়ুনদার সঙ্গে অনেকদিন আমার যোগাযোগ নেই। আমার প্রত্যেকটা সতীর্থ সহকর্মী সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা সব আছে। কিন্তু আবার নতুন করে দল মানে নিশ্চয়ই উনি বুঝেছেন। উনি তো বুঝবেন ওনার কি চাহিদা। আচ্ছা দিদি, একটা বিষয় বলুন তো, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, যে সিঙ্গুরের যেই মঞ্চ সেই মঞ্চে আপনি ছিলেন, তারপর কিছুদিনের জন্য আপনি চলেও গিয়েছিলেন পুরীতে, আমার যতটা মনে পড়ে। তো হ্যাঁ, সেক্ষেত্রে পুরীতে আমার বাবা, শুনুন, আমার হ্যাঁ, বাবা মারা গেছিলেন ২০০৫-এর ২২শে ডিসেম্বর। আর মা মারা গেছিলেন ২০০৬-এর ৯ই আগস্ট, রাখি পূর্ণিমার দিন। আমার বাবা, আমি তখন ফ্রিকোয়েন্ট পুরী যেতাম।
আমার বাবা হার্টের পেশেন্ট ছিলেন তো, আমার বাবা আমাকে বলেছিলেন, "মা আমাকে একবার পুরী ঘুরিয়ে আনিস তো।" তারপরে বাবা হঠাৎ মারা গেলেন। বাবা যখন মারা গেলেন আর তার কয়েক মাস বাদেই মা মারা গেলেন, তখন আমার এক ভাই ছিলেন, তিনিও মারা গেছেন, শেখর গুহ। আমরা ভাই-বোনেরা ঠিক করলাম যে বাবা জীবিত অবস্থায় পুরী যেতে পারেননি। আমি বলতাম বাবাকে, "বাবা আমরা তো এসি ট্রেনে যাই। তোমার তো আবার এসি সহ্য হয় না।" উনার হার্টের মানে উনার হার্টের রোগ ছিল। "তাহলে তুমি কি করে যাবে?" তখন মমতাদি রেলমন্ত্রী ছিলেন। তখন বাবা বলতেন যে, "মমতাকে বলিস না মা একটা জেনারেল ফার্স্ট ক্লাস করে দিতে।" তখন সেটা তো অসম্ভব ছিল। তাই বাবা-মার বাৎসরিক কাজটা আমার খুব মনে আছে ডিসেম্বর মাসেই পড়েছিল। আমরা ঠিক করলাম ২ ভাই-বোন মিলে সেটা পুরীতে করব। সেটা তো আমার কোনো অন্যায় নয়। আমার বাবার জীবিত আত্মা যদি জগন্নাথ দর্শন করতে না পারেন, আর গয়ায় হচ্ছে পিণ্ডদান, পুরীতে হচ্ছে অন্নদান। আমি আমার পান্ডাকে গিয়ে বললাম, আমার পান্ডার নাম হচ্ছে বনমালী খুন্টিয়া। তিনি বললেন যে, "দিদি আপনি তো কাজ করতে পারবেন না, আপনার ভাইকে কাজ করতে হবে। শেখরকে কাজ করতে হবে।" বললাম, "শেখরই কাজ করবে। তাহলে আপনাকে কিন্তু সুতির জামাকাপড় পরতে হবে।" শেখরকে বলল। শেখর বলল, "পরবো।" শেখরও খুব বাবা-মার প্রতি ভক্তি শ্রদ্ধাশীল ছিলেন। বলে, "পরবো। আর কাঁধে একটা গামছা রাখতে হবে।" শেখরও রাজি হয়ে গেল। আমি অনশন মঞ্চে থেকে সিঙ্গুরের মঞ্চে না, আমি অনশন মঞ্চে দিদি যখন অনশন স্টার্ট করলেন, অনশন মঞ্চ থেকে দিদি যদি অনশন করতেন আর আমি যদি তখন যোগদান না করতাম, তাহলে আপনারাই লিখতেন বা কোনো সংবাদপত্র লিখত যে মমতা ব্যানার্জি অনশন স্টার্ট করলেন, পাশে তার ছায়াসঙ্গীও নেই। তারপরেই আমি পুরী চলে গেলাম। আমি পুরী গেছিলাম আমার খুব মনে আছে 7th ডিসেম্বর। পুরী গেলাম। তখন আমি গিয়ে আমার পান্ডাকে বললাম যে, "বনমালীদা আমরা এরম বাবা-মার বাৎসরিক কাজটা পুরীতে করতে চাই।" বনমালীদা বলে, "করুন, কোনো আপত্তি নেই মা। কিন্তু আপনি তো করতে পারবেন না। করতে হবে শেখর ভাইকে।" শেখর রাজি হয়ে গেল। কিন্তু শেখরকে একটা পাঞ্জাবি মানে সুতির জামাকাপড় পরতে হবে আর কাঁধে একটা গামছা আনতে হবে, রাখতে হবে। শেখরও রাজি হয়ে গেল। শেখরের স্ত্রীও তখন ছিলেন। এখনো আছেন, তিনি রাজ্য বিধানসভায় কাজ করেন। আর আমিও গেলাম। মানে যে প্রশ্নটা বলুন। উঠে আসে যে দীপক হুম। বাবু তার বইতে লিখেছেন স্যান্ডউইচ খেয়ে চকলেট খেয়ে অনশন, ফলে এটা তো আপনি সবচেয়ে বেশি ভালো জানবেন। আপনি কি জানেন? দেখুন, না, আমি কিচ্ছু জানি না। দেখুন মমতাদি অনশন করেছিলেন, প্রকৃত অর্থে অনশন ছিল না। প্রকৃত অর্থে অনশন ছিল। মমতাদির ভাইয়ের বউরা একসময় আসতেন। দিদি তখন বাথরুমে চলে যেতেন। সেই বাথরুমে গিয়ে উনি খেতেন কি খেতেন না সেটা দীপক বাবুরা বলতে পারবেন। আমি তো সবসময় থেকেও দেখতে পাইনি কিছু। তবে ২৬ দিন অনশন করতে কেউ পারে না। আমি ৪ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়লাম। মমতাদি তখন একটা ফিচেল হাসি দিতেন। নির্মল মাঝি আমাদের সঙ্গে অনশন মঞ্চে ছিলেন। নির্মল মাঝিকে বললেন, "নির্মল মাঝি তো ডাক্তার। এই নির্মল দেখ তো আ সোনালীর এরকম শরীরটা খারাপ লাগছে।" তখন দিদি একটা হাসি দিচ্ছেন। নির্মল মাঝি বলল, "হ্যাঁ দিদি, সোনালীর প্রেশারটা খুব হাই।" তখন দিদি বললেন, "তাহলে কি তুই অনশন উইথড্র করবি?" আমি বললাম, "হ্যাঁ দিদি, আমি আর অনশন করতে পারছি না।" ৪ দিনের পরে একটা মানুষ ৫ দিন কেন ৬ দিন কেন মানে দিদি যে ২৬ দিন অনশন করেছেন সেটা দেখুন অ্যাবসার্ড ব্যাপার। দিদি তো একটু অতি সক্রিয়। দিদি হয়তো পারতে পারেন। আমরা সাধারণ মানুষরা পারি না। আমাদের উপোস করার বাতিক আছে। কিন্তু অনশন করা মানে সামনে আমার সামনে দিয়ে গরম খাস্তা কচুরি যাচ্ছে, গরম সিঙ্গাড়া যাচ্ছে, গরম তরকারি যাচ্ছে, গরম লুচি যাচ্ছে। আমি খাবো না। সেটা হয় না। আমি যদি রক্ত মাংসের রিপুতে গড়া আমি একটা মানুষ। দিদি সেটা হয়তো সংবরণ করতে পারতেন। আমি পারি। তাই আমি ৪ দিনের মাথায় অনশন উইথড্র করলাম। আমাকে তখন অজয় রানা যে ছিলেন আমাদের ডিসি সেন্ট্রাল, হ্যাঁ। দিদি মঞ্চ থেকে ঘোষণা করলেন যে আমাদের একজন অনশনকারী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তখন আমাকে বেলভিউতে নিয়ে আসা হলো। আমি বেলভিউতে এসেই আমি বললাম, আমি একটু জল খেতে চাই।" তখন আমাকে বেলভিউতে ট্যান্ডন সাহেব আছেন, বেলভিউ এসসিও যে, তিনি আমাকে জল দিলেন। আমাকে অজয় রানা জিজ্ঞেস করছেন যে, "ম্যাডাম আপনি কি তাহলে অনশন উইথড্র করলেন?" আমি বললাম, "হ্যাঁ, জল খেয়ে নিয়েছি মানে তো আমি অনশন উইথড্র করেছি।" বলল, "আপনি উইল ইউ গো ব্যাক টু মানে ফার্দার হাঙ্গার স্ট্রাইক?" আমি বললাম, "না। আমার তো অনশন আমি উইথড্র করেই নিয়েছি।" আচ্ছা, সেই সময় মাওবাদীরা ছিল আপনাদের সঙ্গে? নন্দীগ্রাম আন্দোলন কি বা জঙ্গল কি মহলে আন্দোলন, আরেকবার বলুন, মাওবাদীরা আরেকবার সেই বলুন। সময় কি আপনাদের সঙ্গে ছিল? দেখুন মাওবাদী বলতে তো আমি বলতে পারব না। তবে দোলা সেন, পূর্ণেন্দু বোস যিনি পরবর্তী ক্ষেত্রে মন্ত্রী হয়েছিলেন। তারপরে আরো অনেকে ছিলেন। পড়ে গেল বাবু। ১ সেকেন্ড, এটা তারা মাওবাদী কিনা সেটা তো আর বলতে পারব না। হ্যাঁ, তারা নকশাল।
হ্যাঁ, হ্যাঁ, দোলা সেন এখনো তো আমাদের রাজ্যসভার এমপি, মানে তৃণমূল কংগ্রেসের হয়তো এখন রাজ্যসভার এমপি। আর পূর্ণেন্দু বোস তো এখনো আর কি রাজনীতিতে নকশাল আছেন কিনা মাইন্ডেড আমি জানি না। দোলা সেন, তাদের পূর্ণেন্দু বসু। সবার প্রতি আমি শ্রদ্ধাশীল হয়ে বলছি, যে যেখানেই আছেন স্ব ক্ষেত্রে তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। না, ছত্রধর মাহাতো তো কোনোদিন আমাদের ওই অনশন মঞ্চে আসেনি না। আচ্ছা, ছত্রধর মাহাতোর কি ভূমিকা ছিল আমাদের সেই অনশন সময়? মঞ্চ, কারণ ছত্রধর মাহাতোর পরিবারের সদস্য তো সক্রিয় মাওবাদী ছিলেন, শশধর মাহাতো। না সেটা আমি জানি না। দেখুন, জঙ্গলমহলে তো আমি দিদির সঙ্গে যাইনি, আমি না জেনে মিথ্যে কথা বলবো না। অনশন মঞ্চে আসেননি, কিন্তু ছত্রধর মাহাতো হয়তো দিদির সঙ্গে জঙ্গলমহলে কখনো আন্দোলনের তাকে সময় দেখা তো গেছে, মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায়ের আমি সঙ্গে আমার একাধিকবার দেখা গিয়েছে। মানে জ্ঞান বুদ্ধির বাইরে। কিন্তু দেখুন, আজকে তো নকশাল আন্দোলনটাকে মমতা দিই দমন করেছেন। কিষাণজিকে মারলো কে? মানে তৃণমূলের লোকেরা ছাড়া তো আর কেউ মারতে পারে না। কিষাণজির মতো অত দোর্দণ্ড প্রতাপ একজন মাওবাদী নেতা। হ্যাঁ, দেখুন কোথাও যদি একটা, হ্যাঁ কিষাণজিকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, মানিয়েছিলেন। কিষাণজির তো আলটিমেটলি কিষাণজির নাম আর ভয়ঙ্কর শোনা যায় তথ্য না। দিচ্ছেন আপনি। কিষাণজি তো তখন জঙ্গলমহলের ত্রাস ছিল। এটা যৌথ বাহিনী বলা হয়, যৌথ বাহিনীর তাহলে কোথাও যদি একটা এনকাউন্টার, মানে অপারেশন হচ্ছে, যৌথ সেটা কি বাহিনী মেরেছে উইদাউট গুলির লড়াইতে। মানে নলেজ অফ দ্য চিফ মিনিস্টার, তার বাইরে হবে? সে তো হতে পারে না। না সরকারে আসার জন্য কেন? দেখুন, একটা রাজ্য সরকারের তো মানে সরকারের তো একটা এটা যখন স্ট্র্যাটেজি জানতে থাকে। পারলেন কি মনে হলো সেটা যে মাওবাদীদের একমাত্র ব্যবহার মমতাদি করা বলতে হয়েছে পারবেন, শুধু আনার যে জন্য, তিনি সরকারে কিভাবে আসার জন্য? এই মাওবাদীদের ব্যবহার করেছেন বা মাওবাদীরা তার কাজে লেগেছে। আচ্ছা, অবশ্যই দিদি একটা বিষয়, আমি তৃণমূল প্রায় কংগ্রেসের শেষের দিকে অবশ্যই চলে এসেছি, হারানো আমি একটা সম্ভব, ছোট জিনিস এবং জিজ্ঞেস বিজেপির করবো। পক্ষে সেটা এই সম্ভব। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব এবং হ্যাঁ, বিজেপি 2026-এ ক্ষমতায় সম্ভব। আসবে? এটা কি মানে 2026-এ সম্ভব? দেখুন, বয়স হচ্ছে তো, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। কিন্তু আপনি আমি সক্রিয় বলছি না, আমি রাজনীতি থেকে সংসারী সরে মানুষ। গেলেন কেন? আপনি আমার বিজেপি স্বামীও করেন এখন, রাজনীতিতে, কিন্তু সক্রিয় একটা রাজনীতিতে আপনাকে সময় দেখা যায় কাউন্সিলর না। ছিলেন, 40 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন। তো সংসারী মানুষ। আর এখন সেই পুলিশের লাঠি খেতে পারবো না পিঠপিঠে, বা খেলেও আমার বাড়িতে যারা আছেন, আমার স্বামী, আমার মেয়ে, সেটাকে হয়তো নিতে পারবেন না। পুলিশের লাঠিতে কিন্তু খুব লাগে, প্রচুর লাঠি আমি খেয়েছি। না আমরা তো যখন লাঠি খেয়েছি তখন পুরো বামফ্রন্টের সময়, সিপিএম গভর্নমেন্ট। হুম। আর পুলিশকে আমি কি রাস্তার, ব্যবহার করছেন মমতা ব্যানার্জি এই এখন তো লাঠি মারার জন্য? তৃণমূলের সময়, এখন তো, হ্যাঁ, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা আর অত্যন্ত এখন দুর্ভাগ্যজনক। শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তার ধারে বসে আছে, না, তারা এখন তো পুলিশের লাঠি খাচ্ছে। শিক্ষকরা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। লাঠির বাড়ি খাচ্ছেন পুলিশে। না আসবো না, না আসবো না, কে বললো? আমি তো এখন বিজেপি করি, আমি তো এখন বিজেপি করি। তাহলে আপনি সক্রিয় রাজনীতিতে আর আসবেন না, তাই তো? হ্যাঁ, দূর নিশ্চয়ই থেকে দেখুন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আর কোনোদিনও তৃণমূলে ফিরবো না, হুম। এইটুকু বলতে না, মানে পারি। সামনে থেকে কিন্তু আমি প্রত্যক্ষভাবে সক্রিয় আপনাকে রাজনীতিতে দেখা আসবো না, যাবে এটা কি, কে বলে? মানে আসন্ন নির্বাচনে বা অন্য কোনো ক্ষেত্রে? না, দেখুন, তৃণমূল আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু বিজেপি আমাকে মেন যে দরকার ছিল, মেন সময়, বিজেপি আমাকে সম্মানটুকু দিয়েছে। মানে এটা কি অভিমান থেকে আর তৃণমূলে ফিরবেন না? হুম হুম। হুম হুম হুম। আচ্ছা, নমস্কার। হুম। সেই কারণের জন্য আপনি বিজেপি করেন এবং সক্রিয় রাজনীতিতে থাকবেন, এটা আপনি দাবি করছেন। বেশ, অসংখ্য ধন্যবাদ সোনালী দেবী। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। প্রচুর তথ্য সোনালী দেবী তুলে ধরলেন এবং তিনি একসময় খুব গুরুত্বপূর্ণ একজন দায়িত্ববান বা দায়িত্বশীল ডেপুটি স্পিকার হিসাবে বা রাজনৈতিক ব্যক্তি হিসাবে তিনি নিজের কাজকর্ম করেছেন। যাই হোক, আপনাদের মন্তব্য আপনারা সবাই কমেন্টে জানান। এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি।